বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার প্রধান উপদেষ্টা। রমনা বটমূলে গানে গানে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল এবং পহেলা নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। রুহুল কবির রিজভী। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজের সাথে আছি ফারহানা প্রীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ২৪-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষে আমাদের অঙ্গীকার। দেশবাসীর প্রতি দেয়া নববর্ষের শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশবাসীকে পহেলা বৈশাখে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল রবিবার এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শুভ নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষ উপলক্ষে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এটি বাঙালির ঐক্য এবং মহাপুনর্মিলনের দিন। তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি নববর্ষকে নবচেতনা এবং নতুন অঙ্গীকারের সঙ্গে গ্রহণ করে আসছে। এই দিনে মানুষ বিগত বছরের দুঃখ, বোঝা এবং হতাশাকে দূরে সরিয়ে রেখে সম্প্রীতি, বন্ধুত্ব, আনন্দ এবং ভালোবাসার চেতনায় একত্রিত হয়। ডক্টর ইউনূস বলেন, মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়েছিল। কৃষিকাজ সহজতর করার জন্য তিনি বাংলা বছরকে ফসলি বছর হিসেবে গণনা শুরু করেছিলেন। একটি ঐতিহ্য যা সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত বাঙালির জন্য ধর্মনিরপেক্ষ ঐক্যের চেতনার প্রতীক হয়ে উঠেছে। অধ্যাপক ইউনূস আরও বলেন, নতুন বছরকে স্বাগত জানানোর সময় আসুন আমরা অতীতের দুঃখ, কষ্ট এবং দুর্ভাগ্যকে পেছনে ফেলে নতুন আশা ও উৎসাহ নিয়ে এগিয়ে যাই। ২০২৪ সালের গণ অভ্যুত্থান সকল প্রকার বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তোলার পথ খুলে দিয়েছে। এটি আমাদেরকে অন্তর্ভুক্তিমূলক, সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং প্রাণবন্ত একটি বাংলাদেশ গড়ার জন্য কাজ করার অনুপ্রেরণা যোগায়। এ সময় প্রধান উপদেষ্টা নববর্ষ উপলক্ষে গৃহীত সব উদ্যোগের সাফল্য কামনা করেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। সূর্য ওঠার পরপরই রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণের আয়োজন। গানে গানে বাংলা ১৪৩২ সনকে বরণ করে নেওয়া হয়। ভোর ৬:৩০টার দিকে শিল্পী সুপ্রিয়া দাসের কণ্ঠে ভৈরবী রাগালাপের মাধ্যমে পহেলা বৈশাখের এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শুরুর আগে অনেক মানুষ সেখানে এসে ভিড় করেন। বেলা বাড়ার সাথে সাথে অনুষ্ঠান স্থলে ভিড় বাড়তে থাকে। এবারে পহেলা বৈশাখ উদযাপনের প্রতিপাদ্য বিষয় আমার মুক্তি, আলোয় আলোয়। এই প্রতিপাদ্যের মাধ্যমে ছায়ানট একটি বার্তা দিতে চাই, আশা, সহনশীলতা আর পুনর্জাগরণের। অনুষ্ঠানে স্মরণ করা হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে নিহত মানুষদের। তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এদিন গান আর আবৃত্তিতে বরণ করে নেওয়া হয় বাংলা নববর্ষকে। সব দর্শনার্থী মন্ত্রমুগ্ধের মতো এই আয়োজন উপভোগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছে হাজারো উচ্ছ্বসিত মানুষ। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। এবারের আনন্দ শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐক্যতান, ফেসিবাদের অবসান। শোভাযাত্রায় এই বছর ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নেন। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য ও মেলবন্ধনের বড় একটি ধাপ। এটি শুধু বাঙালিরই নয়, বাংলাদেশে বাস করা অন্যান্য জাতিগোষ্ঠীর চাকমা, মারমা, গারো সহ সবার উৎসব। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা ফারুকী বলেন, দেশের সব জনগোষ্ঠী, সব ঐতিহ্য, সেই আকবর আমলের ঐতিহ্য, সুলতানি আমলের ঐতিহ্য, সবকিছুর মিশ্রণ এখানে দেখবেন। তবে টিপিক্যাল রাজনীতির কিছু এখানে নেই। তিনি আরও বলেন, অনেক দিন ধরে এটাকে আমরা বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি, কিন্তু এটা বাংলাদেশের প্রাণের উৎসব।
আমরা এটাকে বাংলাদেশের উৎসব হিসেবে পালন করা শুরু করলাম। বাংলা নতুন বছরের সকালে নববর্ষ উদযাপন করতে রাজধানীর রমনা বটমূলে উপস্থিত হন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি বলেন, দেশ থেকে অমঙ্গল ইতিমধ্যে দূর হয়ে গেছে। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করছি। যেটুকু অশুভ আছে তাও দূর হয়ে যাবে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রেস সচিব বলেন, আজ রমনা বটমূলে সবার মিলন মেলা। আমরা সবাই সকাল থেকেই খুব আনন্দে আছি, একটা নতুন নববর্ষকে বরণ করছি। প্রেস সচিব বলেন, আমরা আশা করছি বাংলাদেশের যে অশুভ পরিবেশ জরা দূর হোক, বাংলাদেশ উত্তরোত্তর উন্নত হোক। ফেসবুকে নিজের এক পোস্টে প্রেস সচিব মজা করে লিখেছেন, আপা তার ওয়াদা রাখলেন, ফিরে আসলেন আরো ভয়ঙ্কর রূপে। দৈনিক প্রথম আলো পত্রিকাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কথা বলেন তিনি। এই পোস্টে তিনি লিখেন, প্রথম আলোর গত 30 মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে। পত্রিকাটা এর আগেও মহানবীকে অবমাননায় বাইতুল মোকাররমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান। মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই। তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। পহেলা নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরে দেওয়া বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর পরিবার সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শুভ নববর্ষ। পহেলা নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেয়া। কারণ ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ভোটাধিকার সহ সকল অধিকার কেড়ে নিয়ে নিজের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল। কিন্তু একটি রাজনৈতিক সংগঠন রাজধানীর পরিবার সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পহেলা নববর্ষ উপলক্ষে এই আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সতীর্থ স্বজন। এগুলোর মধ্যেই আমরা অভ্যস্ত, এগুলি ব্যবহার করি। তিনি বলেন, বিগত 15 বছর একটি পরিকল্পিতভাবে একটি দেশের সংস্কৃতি এদেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হতো। এমনকি এই পহেলা বৈশাখে মুখোশের আড়ালে আমাদের নেত্রীর বিরুদ্ধে অপপ্রচার করা হতো, যার জন্য আমাদের 16 বছরের লড়াই সেটি আমরা নিশ্চিত করি। সেই গণতন্ত্রকে নিশ্চিত করা নিয়ে কোনো টাল বাহানা করা যাবে না। এই পহেলা নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেয়া। আমরা অভ্যস্ত, এগুলি ব্যবহার করি। কিন্তু ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। বিগত সরকার পহেলা বৈশাখে সাংস্কৃতিক দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার সকালে এনসিপি ঢাকা মহানগরের আয়োজনে পয়লা বৈশাখ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের মধ্যে দিয়ে রাষ্ট্রের নবায়ন শুরু হয়েছে। রাষ্ট্র কাঠামো যদি একই থেকে যায় তাহলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে। তিনি আরও বলেন, গণপরিষদ নির্বাচনের এজেন্ডার সামনে নিয়ে এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আমরা গণপরিষদ এবং আইনসভা নির্বাচনের দিকে এগোতে চাই। ফ্যাসিবাদের বিলোপে রাষ্ট্র সংস্কার চলমান থাকবে। আমরা ঐক্যের ভিত্তিতে এগিয়ে যাব। বঙ্গোপসাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে প্রথমবারের মতো এবছর 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন নির্ধারণ করা হয়েছে। একই সময়ে নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায়ও। এক্ষেত্রে ভারতের নিষেধাজ্ঞা বলবৎ থাকার 2 দিন আগে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে। গ্রীষ্মের এই সময়টি সামুদ্রিক মাছ, বিশেষ করে ইলিশের প্রধান প্রজননকাল। মাছগুলো ডিম ছাড়ে উপকূলবর্তী এলাকায়। এই সময়ে যদি অধিক হারে মাছ ধরা হয় তাহলে প্রজনন ব্যাহত হয় এবং পরবর্তী মৌসুমে মাছের উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ে। এ কারণেই 2015 সাল থেকে বাংলাদেশ সরকার সমুদ্রগামী সব প্রকার মাছ ধরায় প্রতি বছর গ্রীষ্মকালীন এই নিষেধাজ্ঞা চালু করে। ঢাকা সহ দেশের 14টি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতের মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার দিবাগত রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন সরকার চীন থেকে আমদানিকৃত স্মার্টফোন, কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক্সের উপর আরোপিত শুল্ক প্রত্যাহারের পর সোমবার এশিয়ান প্রযুক্তি সংস্থাগুলোর শেয়ারের দাম বেড়েছে। খবর রয়টার্স ও ইকোনমিক্স টাইমসের। যদিও ট্রাম্প বলেছেন ইলেকট্রনিক সামগ্রীতে শুল্ক ছাড়ের এই ঘোষণার সাময়িক। রোববার তিনি সাংবাদিকদের বলেন, আগামী সপ্তাহে সেমিকন্ডাক্টরের ওপর শুল্ক আরোপ করা হবে। সেই সঙ্গে স্মার্টফোনের বিষয়েও শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া S&P 500 ফিউচার সূচকের উত্থান হয়েছে 0.8%, নাসডাক ফিউচার্সের উত্থান হয়েছে 1.2%, ইউরো স্টক্স ফিউচার্সের উত্থান হয়েছে 2.6%, FTSE ফিউচার্সের উত্থান হয়েছে 1.8%, আর DAX ফিউচার্সের উত্থান হয়েছে 2.2%। এবার বিনোদনের সংবাদ। গত কয়েক মাস ধরেই একের পর এক হুমকি দেওয়া হচ্ছে বলিউড মেগাস্টার সালমান খানকে। এবার সপরিবারে হত্যার হুমকি দেওয়া হলো এই অভিনেতাকে। শুধু তাই নয়, তার বাড়িগাড়িও উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। মুম্বাইয়ের ওর্লি পরিবহন বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে এমন হুমকির মেসেজটি পাঠানো হয়েছে। এই ঘটনায় ওর্লি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কে এই মেসেজটি পাঠিয়েছে তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি সালমানের বাড়িতে ঢুকে তাকে খুনের হুমকি দিয়েছে। একই সঙ্গে বিস্ফোরণে তার গাড়ি উড়িয়ে দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। সেই ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে ওর্লি থানায় মামলা রুজু হয়েছে। যে নম্বর থেকে মেসেজ করা হয়েছে সেই নম্বরটিও ট্র্যাক করা শুরু করেছে পুলিশ। এবার খেলাধুলার সংবাদ। পাকিস্তান সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে 4 উইকেটে জিতেছে ডেভিড ওয়ার্নারের করাচি কিংস। ওই ম্যাচে মুলতানের 234 রান তাড়া করতে নেমে সেঞ্চুরি করেন জেমস ভিন্স। করাচির রান তাড়ায় নেমে 79 রানের 4 উইকেট হারায়। সেখান থেকে সেঞ্চুরি করে ম্যাচ জেতানোর 2টি পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটার ভিন্স। এর মধ্যে একটি ম্যাচ সেরার পুরস্কার, অন্যটি মোস্ট রিলায়েবল প্লেয়ার অব দ্য ম্যাচ। ওই রিলায়েবল ক্রিকেটার পুরস্কার হিসেবে তিনি একটি ডোলেন্স ব্র্যান্ডের হেয়ার ড্রায়ার পুরস্কার পেয়েছেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার প্রধান উপদেষ্টা। রমনা বটমূলে গানে গানে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল এবং পহেলা নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। রুহুল কবির রিজভী। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।